নমস্কার, দেখছেন বাংলা যাবো জনতা এক্সপ্রেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। বঙ্গ সফরে আবার আসলেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। প্রশ্ন উঠছে একাধিকবার, কারণ এই নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে অমিত শাহ এসেছিলেন সেই বঙ্গ সফরেই। নির্বাচনী স্ট্র্যাটেজি বৈঠকে নাকি বসতে পারেন এবং এই নিয়ে কিন্তু সেই বৈঠক হয়ে গেছে এবং তারপরে নাকি একটা টার্গেট করা হয়েছে। কত টার্গেট? 35টা সিটের টার্গেট, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। কে বলছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন। জনগণ জানতে চায় 24-এর লোকসভা নির্বাচনে এই যে টার্গেট সেট করার কথা বলা হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে এদিকে তৃণমূল কংগ্রেস শিবির রয়েছে, বামেদের শিবির রয়েছে, কংগ্রেস শিবির রয়েছে, বলতে গেলে ইন্ডিয়া জোট রয়েছে, অপরদিকে হচ্ছে এই বিজেপি এবং বঙ্গ বিজেপির মধ্যে একাধিক প্রশ্ন দেখা যেতে পারে, কারণ বিভিন্ন নেতামন্ত্রী নাকি নাম বাদ যেতে পারে। সুকান্ত মজুমদার বলছে কোথাও গিয়ে যে 15 জন যে নামটা দেখা দিচ্ছিল, যে এই 15 জন নাকি নির্বাচন কমিটি বা ভোট ম্যানেজমেন্ট টিম, সেই টিম থেকে নাকি কোনো রকম কোনো টিমের সম্ভাব্য রেজাল্ট নাকি আসতে পারে না, কারণ এটা সম্পূর্ণ ভুয়ো খবর। কে বলছেন? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং শাহ যখন আসলেন তখন আর ঠিক কি কি বিষয়ে আলোচনা করা হলো দেখুন আপনারা। টার্গেট 42-35 লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দলের শীর্ষ নেতা অমিত শাহ। লক্ষ্য পূরণে এবার রণকৌশল বেঁধে দিলেন শাহ নাড্ডারা। কলকাতা সফরে এসে মঙ্গলবার দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করলেন তারা। আর এই বৈঠক থেকে 15 জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করেছে বিজেপির দুই শীর্ষ নেতা। পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া কোনো মন্ত্রীর স্থান হয়নি এই কমিটিতে। এমনকি ওই কমিটিতে জায়গা হয়নি মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ নেতার। বিজেপি সূত্রের খবর, এই কমিটিতে আছেন রাজ্য বিজেপির 10 নেতা। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে ভিন রাজ্যের 5 নেতাকেও রাখা হয়েছে। এই কমিটিতে যে 10 জন রাজ্য নেতা স্থান পেয়েছেন তারা হলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়। 15 জনের বিশেষ এই কমিটিতে রাজ্য বিজেপির 10 নেতার পাশাপাশি রয়েছেন 5 জন কেন্দ্রীয় প্রতিনিধি। আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য ও সতীশ ধন্ডের মতো কেন্দ্রীয় নেতাদের এই কমিটিতে রাখা হয়েছে। বিজেপি সূত্রে খবর, প্রাথমিক রণকৌশল ও রাজ্যের কোন কোন আসনগুলিতে জোর দেওয়া হবে তা ঠিক করবে এই ইলেকশন ম্যানেজমেন্ট টিম। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে ঠাঁই হয়নি নিশীথ প্রামাণিক, জন বার্লা, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গা। অমিত শাহ ও জগৎ প্রকাশ নাড্ডার বঙ্গ সফর এবং বিজেপি রণকৌশল সাজানো নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি, বিজেপি যত কৌশল সাজাবে তৃণমূলের আসন তত বাড়বে। সেটা উনি কি করতে এসেছেন আমরা বলতে পারবো না। উনি এখানে এসে কৌশল টৌশল করলে ভালোই হয়। আমরা নিশ্চিতভাবে 35 থেকে 40টা সিট তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে তাহলে আরও পাওয়ার জন্য আরও নিশ্চয়তা পেতে পারে। নিউ টাউনের 5 তারা হোটেলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় সভায় যোগ দেন অমিত শাহ ও জেপি নাড্ডা। বৈঠকের পাশাপাশি এদিন একাধিক কর্মসূচিতে যোগ দেন তারা। উত্তর কলকাতা জোড়াসাঁকোয় একটি গুরুদুয়ারা যান বিজেপির এই দুই শীর্ষ নেতা। কালীঘাট মন্দিরে পুজো দিতেও গিয়েছিলেন তারা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা শুনলেন বক্তব্যগুলো, কোথাও গিয়ে কিন্তু পরিষ্কার হচ্ছে তাহলে শাহ এবং নাড্ডার কোথাও গিয়ে টার্গেট হচ্ছে এই ভোটের টার্গেট সেট করা, যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলেন একদম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং আমি বিভিন্ন বিষয়ে তো প্রশ্ন যাচ্ছি আপনাদের মনে, যে কেন আসছেন, কারণ গত কয়েকদিন আগেই শাহ বৈঠক করছেন এবং 1 থেকে 2 মাসের মধ্যে, 2 মাসও হয়নি তার মধ্যে কিন্তু আবারও শাহ এবং নাড্ডার কোথাও গিয়ে আগমন ঘটলো এই বাংলার বুকে। এবং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে। তো তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে এর প্রশ্ন করবো আমি। এদের প্রত্যেকে তাদের পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের বক্তব্য রাখবে কুশনাভ মণ্ডল রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক মাঝি, আমাদের সঙ্গে আজ রয়েছেন সরজিৎ বসু রয়েছেন, বিজেপির হয়ে বক্তব্য রাখবে এবং আমাদের সঙ্গে যোগদান করবে অর্ঘ্য সাহা। কৌশিকদা, জনগণ জানতে চায় 1 মাস থেকে 2 মাসের মধ্যে বঙ্গ সফরে শাহের 2বার আগমন হচ্ছে এবং বারংবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে নরেন্দ্র মোদী বলছেন যে 50% ভোটের টার্গেট, অপরদিকে বাংলায় অমিত শাহ এসে বলছেন যে 35টা আসনে তাদেরকে জিততেই হবে। কি মনে হচ্ছে? প্রথমেই তোমাকে জেভিয়ার বলি যে পশ্চিমবঙ্গে যখনই কোনো ভোট আসে তখনই দিল্লি থেকে কিছু পরিযায়ী পাখি পশ্চিমবঙ্গে চলে আসে তাদের বক্তব্য রাখবার জন্য। পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের উপরে তাদের ভরসা নেই, সেই জন্যই তাদেরকে দিল্লি থেকে বারবার ছুটে আসতে হয় এবং যখন ভোট আরও এগিয়ে আসবে দেখবে তারা ডেলি প্যাসেঞ্জারি করবে। কিন্তু 2021 সালের নির্বাচনে তোমরা দেখেছিলে এই
শাহ, অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় সব নেতারা ডেলি প্যাসেঞ্জারি বাংলায় করেছিল। কিন্তু বিজেপি যে স্লোগান রেখেছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে, আপকে পার 200 পার, আপকে বার 200 পার, 200 পার করতে পারেনি, 77-এ আটকে গিয়েছিল। আমি আসবো সরজিতে, জনগণ জানতে চায় বারংবার তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে 200 পার করতে পারেনি, 77-এ আটকে গেছে। লোকসভা নির্বাচনের আগেই নরেন্দ্র মোদীর তরফ থেকে নাকি বারংবার বলা হচ্ছে বাংলায় নাকি বিজেপির ঘাঁটি একদম শক্ত, সত্যি কি তাই? একদম শক্ত ঘাঁটি, এ ব্যাপারে আমরা নিশ্চিত। এবং আমাদের সাংগঠনিক পারপাসে ওনারা দিল্লি থেকে বারবার আসতেই পারে, এটা আমাদের সম্পূর্ণ দলীয় এবং সাংগঠনিক ব্যাপার। এবং এর জন্য আমাদের একবার নয় একাধিকবার ওনারা আসবেন। এবং এখানে বিজেপির এখন যে পরিস্থিতি, তাতে 2,28,00,000 মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একাধিক যে আমাদের রাজ্য বা আমাদের যে কেন্দ্রীয় নেতারা তারা আসবেন, এবং তাদের মধ্যে যে সাংগঠনিক এবং নির্বাচনী যে আলাপ আলোচনা এবং আমাদের যে কৌশল, সেটা ঠিক করতে তারা বারবার আসে। বিষয়টা হচ্ছে আলাপ আলোচনা ওনারা করবেনই, ওনাদের নেতারা আসবেনই, তাতে আমাদের কিছু যায় এসে যায় না। আমরা খালি এটা বলছি যে 2019 সালে 18খানা সিট জিতবার পরে বিজেপির পশ্চিমবঙ্গে মানুষের কাছে যে প্রত্যাশা তৈরি করেছিল যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, সেখানে একজন মহিলা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি 10খানা গোল খেয়ে 77-এ আটকে গিয়ে পালিয়ে গিয়েছিল। তারপরে আর নরেন্দ্র মোদী, অমিত শাহকে এই রাজ্যে খুঁজে পাওয়া যায়নি। তাই লোকসভা ভোটের আগে ওনারা যতই আসুক, বিজেপির 18খানা সিট সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, এটা 2024 সালের নির্বাচনে। দাদা না, এটা একদমই ভুল। আমাদের নেতারা বারংবার আসে এবং আমাদের এখানে যখনই সাংগঠনিক এবং বিভিন্ন বিষয়ে দরকার প্রয়োজন পড়ে, তখনই দেখা যায় যে আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে আসেন। এই যে ভোট বা এই যে আপনার নির্বাচনের প্রাক্কালে আসা, এটা সম্পূর্ণ ভুল কথা। নির্বাচন ছাড়াও এখানে বহুবার অমিত শাহজি এসেছেন, নাড্ডাজি এসেছেন। আচ্ছা অর্ঘদা, বারংবার অমিত শাহ, নাড্ডা আসছে, এত প্রশ্ন কেন উঠছে? কারণ আজকে দলকে চাঙ্গা করতে হলে নরেন্দ্র মোদীকে হয়তো পাঠাতে হতে পারে, কারণ তিনি নিজে এখানে আসতে পারছেন না। কারণ গীতা পাঠের সময় মোদীর আসার কথা ছিল, মোদী আসলেন না, কোথাও গিয়ে এরকম একাধিক প্রশ্ন যাচ্ছে। এবং যেদিনকে গীতা পাঠ হচ্ছে সেদিনকে রাত্রেবেলা কিন্তু এসে পৌঁছলেন এই মানুষটি, কি বলবেন? গীতা পাঠ তো এটা ব্রিগেডে না করে যদি আমাদের এই আশেপাশে কোথাও একটা গার্ডেন ভাড়া করে করতো তাহলেই হতো। কারণ 3,500 মানুষের জন্য একটা ব্রিগেড নেওয়ার কি করে দরকার? গীতা পাঠটাকে সমর্থন করছি, কিন্তু গীতা পাঠটা প্রকাশ্যে একটা রাজনৈতিক স্টেজে গীতাকে যারা ইউজ করছে সেটার আমরা বিরোধিতা। না, আমরা বারংবার দেখেছি যে রাস্তার মধ্যে নামাজ পাঠ হয়, গির্জায় গিয়ে প্রার্থনা হয়, তাহলে হিন্দুদের জন্য ব্রিগেডেই বা কেন গীতা পাঠ হয়? বলছি তো যে ব্রিগেডে কেন করা হচ্ছে? এত 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 হিন্দু না, শ্রদ্ধানন্দ পার্কে কখনো 1,03,000 জন্য 3,500 হয়ে গেছে। আমরা মানুষকে বসতে সুযোগ দিতে পারিনি, আমরা মানুষকে বসাতে পারিনি। না, ধর্মের একদমই নয়। জনগণ জানতে চাই বারংবার কিন্তু বাংলা পক্ষের নাকি অনেক দাবি, তারা নাকি বাংলার মানুষের জন্য লড়ে। আজকে শিয়ালদা স্টেশনে আমি ভিড়টা একবার দেখাবো, প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে, আজকে শোটা দেখছে লাইভ। এবং কুষ্ঠব একটা গুরুত্বপূর্ণ বক্তব্য, নরেন্দ্র মোদীর তরফ থেকে নাকি বারংবার সিএএ এনআরসি নিয়ে কথা বলা হয়েছিল। অমিত শাহ যখন বাংলায় আসছেন তখন তিনি কি বলছেন? তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি সিএএ লাগু করতে চায় না, বিজেপি নাকি তৈরি করতে একদম বদ্ধপরিকর। কি মনে হচ্ছে? সিএএ প্রথম থেকে বাংলা পক্ষ বলে এসেছে এটা বাঙালি বিরোধী আইন। যেখানে যেখানে যে রাজ্যে বাঙালি আছে সেখানেই সিএ এর কথা বলা হয়েছে। পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার আছে রাজস্থানের, গুজরাটের, সেখানে সিএ এর কথা আছে, কেউ শোনেনি। এমনকি যদি বলে বাংলাদেশ বর্ডার সংক্রান্ত, তাহলে মেঘালয়তে সিএ নেই কেন? শুধুমাত্র যে রাজ্যে বাঙালি আছে সেখানে সিএ এর কথা বলা হচ্ছে। আরেকটা কথা বলতে চাই, এই যে একটু আগে দাদা বললো, আগেরবার ভোটে বিজেপিকে বাঙালি 2-2.5 কোটি ভোট পেয়েছেন তারা, 18টা এমপি গেছে। বাঙালি বলে তাদের কি একজনকে পূর্ণ মন্ত্রিত্ব দেয়নি কেন? কি বাঙালি বলে তাদের উপর ভরসা করা যায় না? বোঝাই যাচ্ছে বিজেপি হচ্ছে স্পষ্ট বাঙালি বিরোধী অ্যাকাউন্টেন্ট। কখনোই নয়, বাঙালি বিরোধী কখনোই হতে পারে না বিজেপি। এবং বিজেপি বারংবার বলে এসেছে যে এখানে সাংগঠনিক যে শক্তি সেটাকে আরো বৃদ্ধি করা হবে, এবং আগামী দিনে বাঙালি যে মন্ত্রী হবে না সে বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রথমেই বলি যে এই যে 10 বছরের নরেন্দ্র মোদী সরকার চলছে, 2014 সালে উনি বলেছিলেন আচ্ছে দিন চলে আসবে, বেকারি থাকবে না, উনি বলেছিলেন যে সবার জন্য ভালো কিছু হবে। কিন্তু ভারতবর্ষ 10 বছরে কি পেয়েছে? ভারতবর্ষ ধর্মের নামে বিভাজন পেয়েছে, ভারতবর্ষের গণতন্ত্র পার্লামেন্টের ভেতরে। কৌশিকদা, জনগণ আরেকটি জিনিস দেখতে পেয়েছে,
যখন ওই বদ্ধ কাচের ঘরের মধ্যে আপনারা বারংবার বলেন যে কি এত বৈঠক করে অমিত শাহ বা জেপি নাড্ডা, তখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি কি করছেন? তিনি বলছেন মমতা চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাততালি, মানে বারংবার বলছেন যে অমিত শাহ যখন শুনছেন যে শুভেন্দু অধিকারী বলছেন মমতা চোর, অভিষেক চোর, নরেন্দ্র মোদীর তরফ থেকে নাকি বারংবার বলা হয়েছিল যে আচ্ছা দিন আনতে গেলে নাকি এই চোরদেরকে ধরতে হবে, এবং অমিত শাহ জেপি নাড্ডা নাকি শুনে হাততালি মারছে। কি বলবেন? দেখুন, সবার আগে বলবো, যতবার 21-এর আগে এসছে তত ভোটে হেরেছে, আবার যতবার আসবে তত ভোটে হারবে। কারণ সাধারণ মানুষকে ধর্ম দিয়ে পেট ভরানো যায় না, সাধারণ মানুষকে কর্মসংস্থান দিতে হয়, যেটা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমাদের কর্মসংস্থানের যথেষ্ট প্রকল্প নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরো কর্মসংস্থানের প্রকল্প নেওয়া হবে। দেখুন, আমি সবার প্রথমে বলবো যে শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। ধর্মকে সামনে রেখে যারা অযোধ্যা করছে, অযোধ্যাকে, রামকে আমরা মনে রাখি, রামকে আমরা মন্দিরে রাখি, কিন্তু প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। আমাদের বিভিন্ন প্রকল্পকে এখানে আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেওয়া হয়নি, যেটাতে জনসাধারণ উপকৃত হতো, সাধারণ মানুষ উপকৃত হতো। আমি উত্তর দেবো, আমি হাত তুলেছি। দেখুন, শীতকাল, অনেক জায়গায় সার্কাস আসছে, নতুন সার্কাস বসছে, গঙ্গাসাগরে মেলা বসছে, দিল্লি থেকেও আসছে, তারা এখানে ঘুরবে, শীত উপভোগ করবে, খাবে দাবে, চলে যাবে। কারণ এরা ডেলি প্যাসেঞ্জারি করছে। এই কারণে বিজেপির এখানে কোনো নিচের স্তরে কোনো সংগঠন নেই, তাই জন্য দিল্লি থেকে বারবার আসতে হচ্ছে। এমনকি এখানে যে কমিটি ছিল সেটাকে ভেঙে আবার নতুন কমিটি তৈরি করা হচ্ছে, তাতে যারা পরিচিত পুরানো ছিল তাদেরকে বাদ দিয়ে দিল্লি থেকে কমিটি করা হচ্ছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি প্রেস বাইট দেন, তিনি বলছেন এরকম কোনো কমিটির নাকি অস্তিত্ব নেই, কারণ এইটা নাকি সম্পূর্ণ একটা ভুয়ো খবর, এবং বিজেপি নাকি এরকম বাইরে কোনো রকম খবর ছড়ায় না। কি বলবেন আপনারা? আমাদের এটা অল ইন্ডিয়া পার্টি, আমাদের সাংগঠনিক যে কোনো খবর আমরা বাইরে আলোচনা করি না। মানে এটা কোনো তাহলে কথা হলো? কারণ একটা কাছের ঘরের মধ্যে মিটিং হচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন আমরা দলের কথাবার্তা বলবো না, তার সত্ত্বেও তো কথাগুলো বাইরে চলে আসছে। না, এরকম কোনো আমাদের জানা নেই যে কোনো কথা বাইরে এসছে বলে। মিটিং হয়েছে না নাটক হয়েছে? ওখানে মিটিংয়ের কোনো কর্মীদের জন্য, কর্মীদেরকে বাদ দিয়ে সাধারণ মানুষের জন্য কোনো এজেন্ডা নেই, কর্মসংস্থান নেই। মিটিংয়ে কি হচ্ছে? মিটিংয়ে সাংগঠনিক আলোচনা, মিটিংয়ে কোনোদিন ভূ সংস্থানের আলোচনা হয় না। মিটিংয়ে আমাদের সাংগঠনিক আলোচনা হবে, বাংলায় আমাদের পারবে তিনি আলোচনা হবে, মিটিংয়ে আমাদের রাজনৈতিক আলোচনা হবে, মিটিংয়ে আমাদের কোনোদিন কর্মসংস্থানের আলোচনা হবে না। আমি আসবো। আচ্ছা কৌশিক, যারা গুরুত্বপূর্ণ বিষয়, যখন এই ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে তখন কংগ্রেস বলেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কংগ্রেসের জন্য জনগণ জানে সেটা হচ্ছে দুখানা সিট নাকি কংগ্রেসের জন্য ছাড়া হবে। সেই দুটো সিট বাদ দিলে বর্তমানে তৃণমূলের ঠিক কি অবস্থান রয়েছে? কারণ বিজেপি নাকি টার্গেট সেট করে দিয়েছে 35টা আসনের জন্য। প্রথমেই বলি, বাংলায় 42টা আসনে বিরোধীদের হারানোর জন্য তৃণমূল একক শক্তিতেই বলিয়ান। আমাদের এখানে কাদেরও সহযোগিতা লাগবে না, আমরা এখানে বিজেপিকে হারানোর জন্য যথেষ্টভাবে শক্তিশালী, এবং আমাদের বুথ স্তর থেকে একদম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত প্রত্যেকটা কর্মী থেকে, নেতা থেকে সমর্থক বদ্ধপরিকর 2024 সালে নরেন্দ্র মোদীকে ভারত থেকে বিদায় করা। কাউন্টার না, আমাদের এটা সম্পূর্ণ একটা, নরেন্দ্র মোদীজি হচ্ছে সারা ভারতবর্ষ নয়, এখন সারা বিশ্বের একজন অন্যতম জনপ্রিয় নেতা। তাকে এখন হারানোর কথা বা তাকে এখন বাদ দেওয়ার কথা না, এটা সম্পূর্ণ অলীক কল্পনা, এছাড়া আর কিছুই নয়। আজকে নরেন্দ্র মোদী কেন বলছে যে 50% বেশি ভোট পেতে হবে? তার কারণ নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে দেখে ভয় পেয়েছে। তার কারণ জেভিয়ার, আমি তোমাকে একটা পরিসংখ্যান দিই, 2019 সালে বিজেপি 303টে আসন জিতেছিল, তাদের ভোট পার্সেন্টেজ ছিল সারা ভারতবর্ষে 38%। বাকি বিরোধীরা ভোট পেয়েছিল 62% ভোট। কিন্তু বিরোধীদের সঙ্গে যেহেতু নিজেদের লড়াই হয়েছিল, তাই ওই 62% বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ায় বিজেপি অ্যাডভান্টেজ পেয়েছিল, যেই অ্যাডভান্টেজ 2024 সালে বিজেপি পাবে না। তার কারণ তারা বুঝে গেছে সমস্ত বিরোধীরা একজোট হয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এবং সেখানে 1:1 ফর্মুলাতে এই জোটের কোনো অস্তিত্ব নেই, আগামী দিনে এই জোট বলে কিছু থাকবেও না। এটা ইন্ডি জোট না, এটা পিন্ডি জোট। কিন্তু বারংবার এই আপনারা ইন্ডিপেন্ডেন্ট নিয়ে এত কথাবার্তা বলছেন, কিন্তু অমিত শাহ জেপি নাড্ডা রাজ্যে আসছে, তাতে কি লাভের লাভ কিছু হচ্ছে? কি বলবেন? অবশ্যই লাভের লাভ হবে, এবং সেটা আমাদের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, যেটা আমরা বাইরে শীতকালে একটু ঘুরতে এসে আলোচনা করবো না। বাংলা আমরা 3 থেকে আজকে 77-এ পৌঁছেছি, আমাদের 3% থেকে আজকে 38% ভোট হয়েছে, এবং আগামী মানুষ জবাব দেবে, মানুষ দেখিয়ে দেবে যে এইখানে নরেন্দ্র মোদী ছাড়া কোনো বিকল্প নেই। মানে বাংলায়
তাহলে আপনারা বলছিলেন যে 24-এর লোকসভা নির্বাচনে নাকি নরেন্দ্র মোদী আসবে ভারতের বুকে, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা তাহলে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাহলে থাকবেন না, কি বলছে? 26-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবে না, কি মনে হচ্ছে? সেটা তো মানুষ বলবে। আগামী দিনে আমাদের যা পরিকল্পনা রয়েছে তাতে আমরা 26 কেন, আমরা আগামী 26-এর পর থেকে পরপর জিততেই থাকবো। কিন্তু জনগণ এটাও দেখছে অনুপম হাজরা যখন কোন রকম মন্তব্য করে তাকে নাকি চুপ করিয়ে দেওয়া হয়, মানে আপনাদের দলের মধ্যে কোনো রকম কোনো শৃঙ্খলাবদ্ধতা নাকি নেই, অনুপম হাজরা বলছে। আমাদের যথেষ্ট শৃঙ্খলা আছে, অনুশাসন আছে, এবং তাতে একজনকে নিয়ে আমরা বিচার করি না, এবং তার বিরুদ্ধে যতটুকু আলোচনা আমাদের সবকিছুই হয়েছে। কৌশিক জেভিয়ার, আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই 2019 সালে বিজেপি স্লোগান তুলেছিল পশ্চিমবঙ্গে 19-এ হাফ 21-এ সাপ। কি ঘটনা ঘটেছিল? 19-এ তো ওরা হাফ পায়নি, 18খানা সিট পেয়েছিল, তৃণমূল 22টা সিট পেয়েছিল। আর 21-এ গিয়ে কি হয়েছিল? আজকে এবার 200 পার হয়নি, 77-এ আটকে গিয়েছিল। তাই এবারে বলছি যে বিজেপি 2019 সালে 18টা যে সিট পেয়েছিল সেটা তৃণমূল কংগ্রেসের কিছু গদ্দার নেতা তৃণমূলের ভেতরে ছিল, যারা 2021 সালের আগে বেরিয়ে গেছে। তাই আমাদের ওই জায়গায় একটা পরাজয় হয়েছিল। কথা বলছেন আপনি, তার মানে কি আপনি ইনডিরেক্টলি শুভেন্দু অধিকারী কথাই বলছেন? যদি গদ্দার নেতাই হয় তারা আবার ফেরত গেছে, যদি পর্যটক হয় তাহলে আবার তারা ফেরত গেছে, তারা আবার ফেরত গিয়ে ওই দলেই সামিল হয়েছে। উনি তো ওনার নিজের স্ববিরোধী কথা বলছেন। আমি যার কথা বলতে চাইলাম, ওনারা তো ওনাদের দল তাকে ওনাদের পার্টি অফিসে বসে 2016 সালে পার্টি অফিসে জায়েন্ট স্ক্রিন করে সাংবাদিক বৈঠক করে টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে তাকে চোর বলেছিল এবং তাকে জেলে ভরার কথা বলেছিল। আর সেই নেতা যখন 2019 সালের পরে 2020 সালের পরে বিজেপি জয়েন করে ফেললো, বিজেপি একজন নেতা তৈরি করতে পারলো না, তাকে বিরোধী দলনেতা। এটা সম্পূর্ণ কোর্টের বিষয়, এটা সম্পূর্ণ আইনত ব্যাপার, আমরা এইসব ব্যাপারে বাইরে কোনো কথা বলবো না। আমি আসবো বিষয় কুষ্টভাই, একাধিক প্রশ্ন যাচ্ছে, কি মনে হচ্ছে? কারণ 35টা আসন বাংলার বুকে দাঁড়িয়ে সেট করা কিন্তু খুব ডিফিকাল্ট বিষয়। কারণ যদি আমরা একটুখানি যদি পিছন দিকে যাওয়া যায়, পশ্চিমবঙ্গের ইতিহাসের দিকে যাওয়া যায়, সেখান থেকে কিন্তু জনগণ দেখতে পাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই কিন্তু বিজেপির কিন্তু ভরাডুবি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, কি মনে হচ্ছে? এবারও তাই হবে একদমই, কারণ প্রত্যেকটা অহিন্দি রাজ্যে এর আগের ভোটগুলো আমরা দেখেছি, বিভিন্ন যে রাজ্যে সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে এই দিল্লি থেকে যারা পার্টির আগে আছে সেখানে মুখ তুবড়ে পড়েছে। সোজা কথা, তারা বর্তমানে হিন্দি বলায় সীমাবদ্ধ হয়ে গেছে, হিন্দি বলার বাইরে তাদের আর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। এখানেও এই একই ফলাফল দেখা যাবে, নতুন কিছু নয়। দাদা, আমাদের 3 থেকে 18 হয়েছিল এবং আগামী দিনে 35টা অমিত শাহজি বেঁধে দিয়ে গেছেন, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। খালি 35টা বললে কি হয়ে গেল? মানে আপনাদের সাংগঠনিক কোনো বিষয় দেখা যাবে না? কারণ একদম কোথায় দেখা যাচ্ছে দাদা, কোথায় দেখা যাচ্ছে? কারণ বারংবার নাকি আপনারাই বলেন, মানে আপনাদের তরফ থেকে অনুপম হাজরা বারংবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে সংগঠন নিয়ে নাকি বিজেপিকে আরো কড়া হাতে নাকি ধরতে হবে, কিন্তু ধরা হচ্ছে কোথায়? যথেষ্ট ধরা হচ্ছে এবং আমাদের সেই বিষয়ে মানে আলাপ আলোচনা এবং মিটিং হয়েছে এবং আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন। অর্ঘদা বারংবার তাহলে অমিত শাহ আসছেন, জেপি নাড্ডা আসছে, কোথাও কি সরজিৎ একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে যে দলের কথা নাকি বাইরে বলবো না, অথচ প্রকাশ্যে মিডিয়ার সামনে সব তথ্য বেরিয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, সবার আগে একটা কথা বলবো যে এদের ওই দলে তো কোনো রকম নিয়ম শৃঙ্খলা নেই, একজনের ওপরে মানে বসিয়ে দিতে পারলেই হয়। আজকে ওই অনুপম হাজরা উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর সামনে রবীন্দ্রভারতীকে সামনে রেখে যখন আন্দোলন হয়েছিল সেই মঞ্চে সে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন, তার কারণটা হচ্ছে তিনি একটা প্রতিবাদী কণ্ঠ। ও অনুপম হাজরা একটা প্রতিবাদী কণ্ঠ। আগামী দিনে হিমালয়ে ঘুরে এসে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়েন। একদমই নয়, এটা সম্পূর্ণ ওনার ভুল ধারণা এবং তৃণমূল এই ধারণা নিয়েই থাকুক। আমরা আমাদের নির্বাচনী যেসব আলোচনা বা নির্বাচনী আমাদের যে পরিকল্পনা রয়েছে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব এবং আমাদের সংগঠন যথেষ্ট সংগঠন শক্তিশালী হলে, আপনারা বলছেন সংগঠন শক্তিশালী এবং দেশের মধ্যে 5 রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে এই বছরে 2023-এ দাঁড়িয়ে, সেখান থেকে আপনাদের বক্তব্য জনগণ দেখতে পেয়েছে 3টে রাজ্যে গেরুয়া ঝড়, এবং তারপরে কি মনে হচ্ছে মানে এই যে 3টে রাজ্যে গেরুয়া ঝড় এবং কোথাও কি তাহলে বিজেপি কি তাহলে ইস্যু করতে চাইছে রাম মন্দির উদ্বোধনটাকে? একদম তাই, এবং শুধু তাই নয়, রাম মন্দির বলে নয়, আগামী দিনে মোদিজির আরো বেশি পরিকল্পনা রয়েছে এবং ভারতবর্ষ শুধু নয় বাংলাকে নিয়েও মোদিজির পরিকল্পনা রয়েছে। 2024 সালের নির্বাচন রাম মন্দির তৈরি করেছেন সেই ইস্যুতে হবে না। 2024 সালের নির্বাচন হবে 2014 থেকে 24 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী যে কটা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছে মানুষের কাছ থেকে, সেই প্রতিশ্রুতিগুলো তিনি একটাও রাখতে পারেননি। কারণ আজকে পেট্রোল ডিজেলের দাম কমেনি, গ্যাসের দাম কমেনি, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে। এই ইস্যুগুলো নিয়ে 2024 সালের নির্বাচন হবে এবং বিজেপি বাংলায় বেকারত্বের হার আরো বেড়েছে, বাংলায় কোনো কর্মসংস্থান নেই এবং চাকরি প্রার্থীরা আজকে 1000 দিনের ওপর রাস্তায় বসে আছে।
আজকে বাংলার নির্বাচন তো হচ্ছে না, হচ্ছে দেশের নির্বাচন। সেই দেশের নির্বাচনে বাইরে বাংলা তো দেখলাম বাইরে নয়, বাংলাদেশের বাইরে। তাহলে বাংলায় তো মুখ্যমন্ত্রী রয়েছেন, বাংলায় তো প্রতিবাদী কণ্ঠ রয়েছে, তাহলে বাংলায় কেন কর্মসংস্থান হচ্ছে না? ঠিক ঠিক বাংলায় কেন চাকরি প্রার্থীরা বাচ্চা কোলে নিয়ে হাজার দিন রাস্তায় বসে রয়েছে? ঠিক, উনি অনেক কথাই বললেন। এই সেম কথাগুলো 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ওনাদের নেতারা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন। নেতার কথা নয়, আটকে গিয়েছিলেন কারণ পরিস্থিতি বাংলায় কেন বাচ্চা বাংলায় 50 করে রাস্তায় বসে থাকতে হয়? বাংলায় বাচ্চা কোলে নিয়ে মাথা নেড়া কোনো 10 টাকায় বাস ভাড়া দিয়ে কেন? জনগণ দেখছে, জনগণ জানতে চাইছে। আজকে আপনারা বলছেন সোশ্যাল মিডিয়ার বৈঠক হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে অমিত শাহ বারংবার রাজ্যে আসছেন এবং অমিত শাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। একদম আমরা শেষে চলে এসেছি কুষ্টাবো। অমিত শাহ বলছেন অনেকের নাম নিয়েছিলেন যখন তিনি গত কয়েক মাস আগে বঙ্গ সফরে এসেছিলেন, প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তিনি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলেছিলেন, অনুব্রত মণ্ডলের নাম বলেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলেছিলেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তিনি একটা কথা বলেছিলেন, এই নামগুলো কাদের না যারা এখন অবধি জেলে ঢুকেছে। পরবর্তী ক্ষেত্রে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা তখন তিনি বলেননি, কারণ তিনি নাকি আগামী দিনে জেলে ঢুকতে পারেন। কি মনে হচ্ছে? দেখুন, দিল্লি থেকে লোক আসছে, কেন্দ্রীয় এজেন্সি আরো অ্যাক্টিভ হবে, এখানে লোকজনকে নিয়ে আরো জেলে ঢোকানো হবে। এই জিনিসগুলো করে কি হবে? জল গরম হবে, কিন্তু তাতে ভোট একটাও বিজেপি ঘরে তুলতে পারবে না, কারণ তাদের এখানে বাস্তবে কোনো ইস্যু নেই। তারা এইখানে কোনো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে কোনো একটা প্রতিশ্রুতি রাখতে পারেনি। তারা এই মাটিতে পুরো শূন্য হয়ে গেছে, তাই এখন তাদের এই ভোট। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি সম্পূর্ণ কোর্টের বিচারাধীন বিষয়। এখানে কোনো রকম সিবিআই ইডির ব্যাপারটা কোনোভাবে কোর্টের মনিটরিং এ কেস হচ্ছে, এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। ইডি সিবিআই কাদের সবাই জানে, আমজনতাও জানে। একটা মানে ইডি সিবিআই কে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার, ইডি সিবিআই কে কন্ট্রোল করে আমাদের স্বরাষ্ট্র দপ্তর। অমিত শাহ যতবার এসছে ততবার এসে ওনারই কথা, কালকে উনি সেন্ট্রাল লাইব্রেরিতে যখন বক্তব্য রাখছেন তখন বলেছেন যতবার যেই তৃণমূল নেতাদের নাম বলেছে চলে যাওয়ার পর তার অ্যারেস্ট। কিন্তু তাকে বলে রাখি আজকে আমাদের ঘরে ঘরে সে ভাইপোর ফোবিয়ায় ভুগছে, ঘরে ঘরে ভাইপো আছে। আপনারা দেখতে পাবেন, আপনারা দেখবেন যে ইডি সিবিআই ঘর থেকে টাকা বের করছে, এটাকে টাকা আর বন্ধ হচ্ছে, খাটের তলা থেকে টাকা আর বেঙ্গবি মোদী সরকার করবে। ওটা কোনো মোবিল সাহেব অযোধ্যা বলে লোকের পেটে খিদে বাড়ানো যাবে না। একদম ছোট করে প্রত্যেকের বক্তব্য নেব। জনতার মনে একাধিক প্রশ্ন যাচ্ছে যে আলটিমেটলি কিন্তু যখন এই আজকের টপিকটা নিয়ে আমরা লাইভ টেলিভিশন ডিবেট করছি, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কুষ্টাবো ছোট করে উত্তর নেব। এই লাভের লাভে কিছু হলো অমিত শাহ এবং জেপি নাড্ডা? কোনো লাভ হয়নি। সিএ এখানে করতে চাইছেন, কোনোদিন এখানে সম্ভব আসবে কৌশিক ছোট করে একদম। প্রথমেই বলি যে অমিত শাহ এখানে আসতে পারেন, কিন্তু 2014 সাল থেকে ইডি সিবিআই অনেক তদন্ত করেছে, আমাদের নেতাদেরকে জেলে ভরে কলুষিত করবার চেষ্টা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নির্বাচনে প্রমাণ করে দিয়েছে যে মানুষ তৃণমূলের সঙ্গে আছে এবং এই পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্ত ঘাঁটি, যেটা বিজেপি কোনোদিন সরজিত। আগামী দিন প্রমাণ করে দেবে মানুষ যে এটা বিজেপির ঘাঁটি না তৃণমূলের ঘাঁটি, চোরেদের ঘাঁটি না সাধারণ মানুষের ঘাঁটি না। সবার প্রথম একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের ধাড়ি নিয়ে সাজিয়ে দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা, শিশু প্রত্যেকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভগবান স্বরূপ। আর একটা কথা লাস্ট কথা, ক্রিসমাসে আমাদের কাছে কে আসে? ক্রিসমাসে আমাদের কাছে মেরি ক্রিসমাসে আমাদের কাছে যেমন মানে ভগবান আসে, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির মানুষের কাছে ভগবান। আজকে বঙ্গে কে আসছে? বঙ্গে আসছে অমিত শাহ এবং জেপি নাড্ডা এবং লোকসভা নির্বাচনের আগে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা রাম মন্দির উদ্বোধনের আগে এবং লোকসভা নির্বাচনের আগে। জনগণ জানতে চায় কেন বারবার আসছে, তাহলে কি স্ট্র্যাটেজি নির্মাণে তাহলে কোথাও গিয়ে একদম শক্ত ঘাঁটি করতে চাইছে বঙ্গের বুকে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা থাকুন।